জিওগ্রাফি থট বা চিন্তাধারা, ভূগোলের চিন্তাধারা এমন একটা বিষয় যে বিষয়টার যদি আমরা না জানি তাহলে ভূগোলের যে কী করে এভলিউশন এসেছে, সাবজেক্টের কী করে ডেভেলপমেন্ট এসেছে সেটা জানতে পারবো না। তো আজকের যে বিষয়টা হচ্ছে জিওগ্রাফিক থট। জাস্ট থট জিনিসটা কী বা কী করে সাবজেক্টের এভলিউশন এসেছে, ডেভেলপমেন্ট কোন কোন জিওগ্রাফারের কন্ট্রিবিউশন আছে, কেনই বা আমরা জিওগ্রাফি থট পড়বো সেই নিয়ে আজকে আলোচনা। তো ইউজিসি নেট ওয়েস্ট বেঙ্গল স্টেটের জিওগ্রাফির ইউনিট 8 জিওগ্রাফি থটের আজকে জাস্ট আলোচনা যেটা হবে অ্যাবাউট জিওগ্রাফিক থট। আমি রাজনারায়ণ পোদ্দার, তো আজকে ক্লাস শুরু করছি। তো জিওগ্রাফিক থট জিনিসটা যদি আমি এক্স্যাক্ট বলতে পারি বা বলতে আমি যদি চাই, এমন একটা চিন্তাধারা আমাদের যে সাবজেক্ট জিওগ্রাফি, সেই সাবজেক্টের ডেভেলপমেন্ট রাতারাতি তো হয়নি। সেই সাবজেক্ট কী করে ডেভেলপমেন্ট হয়েছে আস্তে আস্তে করে, এবং আগেকার চিন্তাধারা আর এখনকার চিন্তাধারার মধ্যে কী ডিফারেন্স এসেছে, এবং সাবজেক্ট মানুষের জন্য কি করেছে, এবং সাবজেক্টের ইভলিউশনের পিছনে কি কি ব্যক্তির দায় বা কার কার কন্ট্রিবিউশন আছে, সেগুলো জানা খুব প্রয়োজন আছে। কারণ একটা থট মানে চিন্তাধারা থেকেই, যেগুলো থটটা যদি আমরা পড়াশোনা করি ঠিকঠাক ওয়েতে, তাহলে আমরা বুঝতে পারবো যে কি করে আমাদের চিন্তাধারাটা আরও ডেভেলপমেন্ট হবে ভবিষ্যতের পার্সপেক্টিভেতে, ফিউচার পার্সপেক্টিভ। মানে আমরা যদি প্রতিটা ব্যক্তির তারা কীভাবে চিন্তাধারা করে, তাদের পড়াশোনার কাজটা কোন কোন মেথড ইউজ করে, কি প্রসিডিউরে গিয়ে একটা মেথড ডেভেলপ করেছে, এক একটা মডেল ডেভেলপ করেছে, এবং তার প্রভাবে সাবজেক্টটার উন্নতি হয়েছে। এটা হচ্ছে থটের একটা বিশেষত্ব। কারণ থট পড়ার পিছনে আমাদের ওইটাই কারণ যে আমাদের যে সাবজেক্টের যে এক্স্যাক্ট কি দরকার বা আমার সাবজেক্টের মেন লক্ষ্যটা কি, সেটা জিওর থট থেকেই পাওয়া যায়। হ্যাঁ, প্রতিটা সাবজেক্টের থট আছে, বাট আমাদের সাবজেক্ট থটের পার্সপেক্টিভে যদি বলি যে আমাদের জিওগ্রাফি সাবজেক্ট ইভলিউশনটা, তার কনসেপ্টগুলো কী করে এসেছে বা থটটা, সেটা আমরা এই থট থেকেই বুঝবো। তাই এই থট পড়াটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অটোমেটিক আমি এটুকুও জানি যে থট মোরাললেস বেশিরভাগ স্টুডেন্টের কাছেই একটু টাফ লাগে, এটা বেশিরভাগ। বাট এটা যদি কেউ যদি একটু গল্পের ছলে পড়ে, আমি আজ থটের হয়তো বেশি কিছু কতটা আমি এগাবো আমি নিজেও জানি না, জাস্ট এভলিউশনটা দেখাবো, জিও থটের এভলিউশনটা দেখাবো আমি। এবার তোমাদের পড়ার সময় আগে একটু বলে নিচ্ছি আমি, তারপর আমি এগাচ্ছি। যখন থটটা পড়বে তখন এইভাবেই পড়বে যে গল্পের ছলে পড়ছো। এবার তুমি যদি থটের পুরো জিনিসটা মানে একেবারে সায়েন্টিফিক ওয়েতে প্রথমে পড়তে যাও, বুঝতে পারবে না। আগে জিনিসটা তুমি দেখো কোন কোন ব্যক্তি কোন কোন সময়, একবার আর্লি প্রিহিস্টরিক সময় থেকে প্রেজেন্ট মোমেন্ট, কোন কোন ব্যক্তির কি কি ভূমিকা আছে এবং তারা কোন সেন্সে দেখেছে। যদি এই সেন্সটা ধরতে পারো যে তাদের মোটিভ বা তাদের ভাবনা চিন্তা কিভাবে ছিল, কি করে তার ভাবনা চিন্তা এগিয়ে এসেছে, যদি সেইটা একটু ধরতে পারো, তাহলে আমি মনে করি যে জিওগ্রাফি থট পড়তে কোনো অসুবিধা লাগবে না। আর একটা বিষয়, ইউজিসি নেটের বেশিরভাগ কোশ্চেন কিন্তু এই থট রিলেটেড হয়ে থাকে। আমাদের অনেকবার প্রশ্ন এসে যায় যে থটের থেকে প্রচুর প্রশ্ন আসে। অ্যাকচুয়ালি থটের প্রশ্ন আসে না, থট গোটা যে 10টা আছে সবার সঙ্গে লিঙ্ক আপ আছে, থটের সঙ্গে পুরো সাবজেক্টের লিঙ্ক আপ আছে। কারণ এইটা হচ্ছে নিভ বলতে পারে, এটা ভিত। তো সাবজেক্টের ভিত থেকে যেহেতু বাকি 9টা ইউনিট যেটা আছে তার সঙ্গে রিলেশন আছে, এর জন্য আমার মনে হয় মাঝে মাঝে আমার থট থেকে বেশি প্রশ্ন এসে যাচ্ছে। অ্যাকচুয়ালি থট থেকে বেশি প্রশ্ন আসছে না, থট থেকে গুণাগুণ দিয়ে আসছে। যেহেতু প্রতিটা বিষয়ের সঙ্গে একটা লিঙ্ক আপ আছে থটের মধ্যে, এর জন্য আমাদের মনে হয় থট থেকে বেশি প্রশ্ন আছে। আর থটের ভয় একটা কারণ, আমরা বুঝতে একটু প্রবলেম হয় সবারই। আমরা যখন মাস্টারি করেছি, গ্র্যাজুয়েশন করি, তখন আমার প্রবলেম হয়েছে, বাট এই মুমেন্টে অতটা প্রবলেম হয় না। কারণ কি, সিকুয়েন্স ওয়াইজ টাইম ওয়াইজ একটু পড়বে প্রথম দিকে, তারপর তুমি কনসেপ্টে ঢুকো, যে অটোমেটিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। যখনই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তখনই প্রতিটা ব্যক্তি যে জিওগ্রাফার আছে তারা কি কি কনসেপ্ট দিয়েছে, কি কি মডেল দিয়েছে, মডেলের পিছনে লজিকটা কি আছে,
সেটা ধরতে পারবে। কারণ তার প্রত্যেকে মোরালেস বেশিরভাগ পার্সনের সায়েন্টিফিক ওয়েতে ডিসক্রাইব করেছে হাউ টু ডেভেলপ, হাউ টু ইনক্রিজ এ কনসেপ্ট অর ডেভেলপ এ মডেল। তো আমি যদি জিওগ্রাফি থটের পার্সপেক্টিভ বলি, প্রেজেন্ট না তোমার হচ্ছে অ্যানসিয়েন্ট টাইমের যদি থট ভাবি, যখন জিওগ্রাফির সাবজেক্টটার টার্মটা আসে নাই, তখন জাস্ট কি হিসেবে থাকতাম, এনভায়রনমেন্ট সম্পর্কে মানুষ জাস্ট একটা ট্রায়াল নেওয়ার করতো, যদি বোঝার চেষ্টা করতো যে পরিবেশ কি, আমরা যেখানে আছি সেই লোকাল মুভমেন্ট কী করে, মানুষ কী করে বসবাস করছে, এইগুলো নিয়ে জাস্ট ওদের একটু ভাবনা চিন্তা ছিল ওই টাইমে। এবার যখন সিভিলাইজেশন এলো, তখন হচ্ছে বিশেষ করে ইজিপ্টি, বেবিলিয়ান, গ্রিক, এইসব জায়গায় তোমার হচ্ছে একটু ট্রাভেলিং দ্বারা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দ্বারা জিনিসগুলোকে অবজার্ভ করার চেষ্টা করেছিল। তারপরে জিওগ্রাফিক থটটা এলো, মানে ক্লাসিক্যাল জিওগ্রাফিক থট। ক্লাসিক্যাল বলছে যখন জিওগ্রাফার, রোমান, এদের সময়ের জিওগ্রাফিক বিষয়টা, কারণ অ্যাকচুয়ালি ওই টাইমে তোমার হচ্ছে গ্রিক ক্লাসিক্যাল মুভমেন্ট টাইমে, ক্লাসিক্যাল টাইমে গ্রিকরা আর রোমানরা সব থেকে বেশি অবদান দিয়েছে জিওগ্রাফিতে। বেসিক্যালি গ্রিকরা দেখেছে ম্যাথামেটিক্যাল পার্সপেক্টিভটা বেশি ওরা দেখেছে, আর কিছুটা ম্যাপিংয়ের কাজ বা কার্টোগ্রাফির কাছে দেখেছে বিষয়টা। পিথাগোরাস আছে, টলেমি আছে, অ্যারাটোস্থানিস আছে, এরা হচ্ছে গ্রিকের যারা জিওগ্রাফার, তারা বিভিন্ন পার্সপেক্টিভ দেখেছে। আমার পক্ষে এই মুভমেন্টটা প্রতিটা জিনিস, মানে গ্রিকদের সবার কন্ট্রিবিউশন, রোমানদের কন্ট্রিবিউশন, তারপরে হচ্ছে আরবদের কন্ট্রিবিউশন, এই মুভমেন্টটা পড়া সম্ভব নয়। আমি জাস্ট তাদের থিঙ্কিং, মানে সে কোন কোন মুভমেন্টে কীভাবে ডেভেলপমেন্ট এসেছে সাবজেক্ট, আমি জাস্ট সেটাই আজকে আলোচনা করব। তাহলে তোমরা বুঝতে পারবে যে কি করে জায়গাটা আমি ধরতে পারবো, মানে তোমাদের পড়ার সময় কীভাবে এগিয়ে যাবে। এই প্রসিডিউরে যদি যাও, তাহলে অটোমেটিক সাবজেক্টের বা আমাদের থটের বিষয়টা তুমি অনুধাবন করতে পারবে। রোমানদের ক্ষেত্রে মোরাললেস ট্রাভেল আর হচ্ছে কার্টোগ্রাফি উপর বেশি করে জোর দিয়েছে, বিশেষ করে আমাদের টলেমি। এবার মিডিল টাইমে তোমাদের আরব জিওগ্রাফাররা তাদের অবদান বেশি পাওয়া যায়, 10th সেঞ্চুরি টু 14th সেঞ্চুরি, এই মুভমেন্ট, এই টাইমের মধ্যে। এই টাইমে তারাও কেউ ম্যাপিংয়ের, কেউ ক্লাইমেটের দিকে, মানে মেট্রোলজির দিকে, কেউ ট্রাভেলের মারফত এক একটা জায়গার ডেসক্রিপশন দেওয়া, হিউম্যানিটিসের দিক থেকে তাদের ওইভাবে সাবজেক্টের অবদান দিয়ে গেছে মিডিল টাইমে। এবার রেনেসাঁস সময় যখন মানুষ 14 সেঞ্চুরি থেকে 17 সেঞ্চুরি মানুষের এবার যখন দেখছে যে নবজাগরণ, বিশেষ করে এগুলো ইউরোপ কান্ট্রিতে হয়েছিল, যে পুরনো যে ধারা সেটা থেকে পরিবর্তন, মানুষের নতুনভাবে ভাবনা চিন্তা আস্তে আস্তে আসতে শুরু করলো, পুরনো চিন্তা থেকে শুরু করে শেষ করে নতুন ভাবনা। এই টাইমে মানুষের ট্রাভেলটা শুরু বিশেষ করে, মানে জাহাজের দ্বারা এক দেশ থেকে অন্য দেশে। আগে যেন মোরালেস নিজের কান্ট্রির মধ্যেই বা নিজের কন্টিনেন্টের মধ্যেই ছিল, তারপর কন্টিনেন্ট টু কন্টিনেন্ট, কলম্বাস থেকে শুরু করে ভাস্কো ডা গামা শুরু করতে থেকে সবাই আমরা মোরালেস জানি। প্লাস তাদের কার্টোগ্রাফি, এক্সপ্লোরেশন, সায়েন্টিফিক রেভলিউশনের মাধ্যমে, বিশেষ করে কেপলারের, গ্যালিলিওর যে পৃথিবীর মুভমেন্ট নিয়ে, এইসব নিয়ে আলোচনা। এনলাইটমেন্ট আর জিওগ্রাফিক্যাল থট। এনলাইটমেন্টের টাইমে, বিশেষ 17 সেঞ্চুরির পর জ্ঞানের উদ্ভব হয় মানুষের। কেমন জ্ঞানের উদ্ভব? যে প্রতিটা জিনিস অবজারভেশনের মারফত, অবজারভেশন, লজিক মারফত দিয়েই, মানে এটা ফিলোসফিক্যাল একটা বিষয়, এটা যে আমি কোনো কিছুই যা বললাম না, আমাকে বুঝাই দিতে হবে, লজিক্যালি প্রমাণ দিতে হবে, আর আমি এটা অ্যাপ্লাই করতে পারবো কিনা, এমপিক্যাল একটা নলেজ বিষয়টা, আমার জ্ঞান থেকে আমার আশা। এই টাইমটা হামবোল্ট, কার্লেটার, ইমানুয়েল কান্ট, ইনারা এই বিষয়টাকে এই সময়ে বেশি গুরুত্ব দিয়েছে, আফটার 17 or 18 সেঞ্চুরি পর থেকে। এরপরে যেটা 19th সেঞ্চুরি, 20th সেঞ্চুরি, এই টাইমে জিওগ্রাফির মূল অ্যাকচুয়ালি উত্থান শুরু হয় এক্সাক্ট ওয়েতে, এটা রান টানে। আগে হয়ে গেছে অলরেডি, গ্রিকসের সমান থেকে হয়ে গেছে, বাট এই টাইম থেকে আস্তে আস্তে জিওগ্রাফির নতুন ভাবনার দিকে এগিয়ে যায়। ফ্যাক্টিক্যাল যেটা ডিটারমিনিজমের মধ্যে বিভিন্ন এনভায়রনমেন্টাল আছে, ক্লাইমেটিক্যাল আছে, এইগুলো।
তারপরে হচ্ছে সায়েন্সের দিকে হান্টিং রিচার্ড হাডসনের বিভিন্ন জিওগ্রাফিক্যাল এরিয়া সম্পর্কে স্পেশাল অ্যানালাইসিস, এই সবগুলো থেকে আস্তে আস্তে 19th সেঞ্চুরি 20th সেঞ্চুরি একটু ডেভেলপমেন্ট হয়, বিশেষ করে ডিটারমিনিজম, এই টাইমে একটু ডিটারমিনিজম বিষয়টা উঠে আসে। এরপর আসে মডার্ন জিওগ্রাফি, যেটা 20th সেঞ্চুরি অ্যান্ড এই টাইমে কোয়ান্টিটিভ রিভলিউশন আসে। এই সময় আমেরিকাতে ওই মিডল 20th সেঞ্চুরিতে জিওগ্রাফিকে মানতে চায় না, কিন্তু ওই টাইমে কোয়ান্টিটিভ রিভলিউশনটা চলে আসে কিনা, সবকিছু কোয়ান্টিটি মানে মাত্রা দিয়ে সংখ্যা দিয়ে সকল বিচার করা আলাদা একটা, তখন আবার জিওগ্রাফির ডেভেলপমেন্ট আসে। তাহলে হিউম্যানিস্টিক জিওগ্রাফির দিকে আবার একটু লোক একটু আসে, জিওগ্রাফির দিকে ক্রিটিক্যাল জিওগ্রাফি, পোস্ট মডার্ন জিওগ্রাফি। তো আস্তে আস্তে একবার মাঝে জিওগ্রাফির রেভলিউশন হয়েছিল ভালোভাবেই, একটু ডাউন হয়, আবার সেটাকে কে আনে, কোয়ান্টিটি রিভলিউশন, হিউম্যানিস্টিক জিওগ্রাফি। এরপর আবার আসে আমাদের কন্টেম্পোরারি, যেতে অ্যাট প্রেজেন্ট মুভমেন্ট আমরা যেগুলো কাজ করছি, বিশেষ করে এখন মুভমেন্ট না, আমরা জিআইএস, জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম, জিআইএস, রিমোট সেন্সিং, স্পেশাল অ্যানালাইসিস, যে অ্যাট প্রেজেন্ট মুভমেন্ট আমরা এইগুলো অ্যানালিসিস করে আরও মডার্ন টেকনোলজিকে কাজে লাগিয়ে বিভিন্ন রিসার্চের কাজগুলো এখন করছি আমরা, এবং সাবজেক্টের আস্তে আস্তে ডেভেলপমেন্টও আসছে। এবং এর ফলে কি হয়েছে, আমাদের যে সাবজেক্টের হলিস্টিক ডেভেলপমেন্ট এসে গেছে। প্রতিটা আমাদের অ্যাকচুয়ালি জিওগ্রাফি সব একটা আমি এটা আমারও নলেজ বলতে পারবো, আমি যতটা ভেবেছি বা আমি যতটা পড়ে এসেছি, যতটা আমার নলেজে বাড়তে আসছে, যে জিওগ্রাফি সাবজেক্টের একটাই প্রবলেম, প্রতিটা সাবজেক্টের থেকে কিছু না কিছু নিচ্ছে, মানে উপর এটাই হয়েছে প্রবলেম জিওগ্রাফির। আমরা ডিটেলসে কোনো কাছে ঢুকতে পারছি না। এবার কেউ এখনকার রিসার্চাররা ডিটেলসে কোনো একটা পার্টিকুলার বিষয়ে রিসার্চে ঢুকছে আস্তে আস্তে করে, যে ওর পুরো তাদেরকে হেল্প নিতে চান আদার সাবজেক্ট। আমি যদি ধরুন জিওলজি সাবজেক্টের পার্সপেক্টিভে, জিওমরফোলজি আমাদের আছে, জিওমরফোলজি আমরা উপরে কাজ করি। এবার জিওলজি যারা পড়ছে তারা এক্সাক্ট ভালোভাবে কাজ করছে। অবশ্যই জিওলজি আন্ডার দ্য গ্রাউন্ড আর জিওমরফোলজি আন্ডার ওপর। বাট আমি যদি নিচেরটা না জানি, উপরটা কী করে আমি তার কম্পোজিশন বিভিন্নভাবে ডেসক্রাইব করবো আমি। এবার যদি চলে যাই আমি ইকোনমিক্সের পার্সপেক্টিভে, তো ইকোনমিক্সের দিক থেকেও আমাদের সেই জাস্ট কিছু ইকোনমিক্যাল মডেলগুলো সেইগুলোই আমার ওখানে সীমাবদ্ধ আমাদের হয়ে যাচ্ছে। এরপরে আরও যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসগুলো থাকে, যে সেগুলো তো আমরা খুব কম আমাদের অবদান থেকে যায়। হ্যাঁ, অবশ্যই কেউ না কেউ কাজ করছে, আমি বলছি না যে কেউ কাজ করছে না। হিউম্যানিটিস থেকে, অ্যানথ্রোপোলজি থেকে, সব সোশিওলজির থেকে, সব সাবজেক্ট থেকে আমার অনেক সব উপর কাজ অ্যাকচুয়ালি। এক্সাক্ট নেই স্পেশাল অ্যানালিসিস, অবশ্যই আমাদের সাবজেক্টের একটা স্পেশাল অ্যানালিসিস একটা অবশ্যই মানে জায়গা, একটা কোনো স্থান অবশ্যই আমাদের এই জিওগ্রাফির একটা মেন জায়গা স্পেশাল নিয়ে আলোচনা করা, যেটা আমাদের অন্য সাবজেক্টের পড়ে না, প্লেস নিয়ে আলোচনা করা, প্লাস হিউম্যানের সঙ্গে এনভায়রনমেন্টের ইন্টারাকশান, হিউম্যান আর এনভায়রনমেন্টের ইন্টারাকশান। তো এই যে একটা হলিস্টিক ভাবনাধারা একমাত্র তুমি জানতে পারবে তোমরা থট থেকে। তাই জিওগ্রাফিক যে থট, এটাকে কখনোই এটা ভাববে না যে থটটাকে আমি অ্যাভয়েড করে দেবো, কারণ থটটাই হচ্ছে সাবজেক্টের ভিত, যে সাবজেক্টের থেকে তোমরা পুরো সাবজেক্টের একটা অবয়ব চোখে পড়বে যদি ঠিকঠাক টাইম ওয়াইজ পড়ে আসো। এই টাইম ওয়াইজ এটা জিও, এবার এটা আবার হিস্ট্রিক্যাল পার্টে চলে গেল, ওরা যে কোনো ইভেন্টকে টাইমে ভাগ করে চলে। তো কোন জিওগ্রাফার কি অবদান দিয়েছে তার পার্টিকুলার সময়ে, সেগুলো মনে রাখতে হবে, সেখান থেকে প্রশ্নগুলো আসে। আমি নেক্সট টাইম যখন থট পড়াবো তখন অবশ্যই আমি ডিটেলসে যাব, মানে প্রতিটা বিষয়ের উপর। তো আজকে আমি এখানে রাখছি, আবার নেক্সট ভিডিও কখনো না কোনো আমি দিন আসবে থটের রিলেটেড। আর চেষ্টা করছি 10 মিনিটে কোনো মতে যদি অল্প করে দেওয়া যায়, কারণ হিউজ সিলেবাস তো সম্ভব নয় যে পুরো ভিডিওটা করে দেওয়া যাওয়া। তো যদি কেউ পড়তে চাও
জিওগ্রাফি বা জেনারেল পেপার, তো অবশ্যই আমাকে এই নাম্বারটায় 8918801247 কন্ট্যাক্ট করতে পারো। তো আজকে আমি এখানে রাখছি, তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।